আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে কারক। করতে যাচ্ছি আজকে বাংলা ব্যাকরণের সবচেয়ে সহজ টপিক অর্থাৎ কারক আমরা করতে যাচ্ছি। সো ইংলিশে এটাকে বলা হয় কেস। যাই হোক, আমরা আজকে কারক করতে যাচ্ছি। সর্বপ্রথম আসি কারক শব্দটির বিশ্লেষণ নিয়ে। কারক শব্দটিকে যদি বিশ্লেষণ করি আমরা, তাহলে আমরা পাই ক্রি যোগ নক। এটা একটা কৃত প্রত্যয় সাধিত শব্দ। সো যখন প্রত্যয়ের ক্লাস হবে তখন আশা করি প্রত্যয়টা আপনাদেরকে বোঝাতে পারবো। সো কারক শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় ক্রি যোগ নক। এখানে ক্রি জিনিসটা কি এবং নক জিনিসটা কি? ক্রি মানে হচ্ছে ক্রিয়া এবং নক মানে হচ্ছে সম্পর্ক। ক্রি মানে হচ্ছে ক্রিয়া এবং নক মানে হচ্ছে সম্পর্ক, অর্থাৎ ক্রিয়ার সাথে সম্পর্ক যার, এটাকেই বলা হয় কারক। এবার আমরা জানবো কারক সম্পর্কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি সংজ্ঞা দিয়েছিলেন। কারক সম্পর্কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সংজ্ঞা হচ্ছে ক্রিয়ার সহিত যার অন্বয় আছে তাকেই কারক বলে। এখানে সহিত এটা একটা সাধু ভাষা, এটার চলিত রূপ হচ্ছে সঙ্গে, আর অন্বয় মানে হচ্ছে সম্পর্ক, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে যার সম্পর্ক আছে তাকেই বলা হয় কারক। আপনারা নিশ্চয়ই প্রচলিত সংজ্ঞাটা পড়েছেন যে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়। সো নামপদ অর্থাৎ বিশেষ্যের সঙ্গে সম্পর্ক ক্রিয়াপদের সঙ্গে। সো সহজ হবে এই সংজ্ঞাটা পড়া, ক্রিয়ার সহিত যার অন্বয় বা সম্পর্ক আছে তাকে কারক বলে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেওয়া সংজ্ঞাটা। আর এটা একটা কৃত প্রত্যয় সাধিত শব্দ, প্রথমেই বলেছিলাম। এটাকে বিশ্লেষণ করলে পাওয়া যায় ক্রি যোগ নক। ক্রি মানে হচ্ছে ক্রিয়া এবং নক মানে হচ্ছে সম্পর্ক, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে যার সম্পর্ক আছে তাকেই বলা হয় কারক। আশা করি সংজ্ঞাটা সবাই বুঝতে পেরেছেন। এবারে আসি আমরা কারকের প্রকারভেদে। আমরা জানি যে কারক হচ্ছে 6 প্রকার। কর্তৃকারক, 2 কর্মকারক, 3 করণকারক, 4 অধিকরণ, 5 সম্প্রদান এবং 6 হচ্ছে অপাদান। এই 6টা কারক সম্পর্কে আমরা কম বেশি সবাই পড়েছি স্কুলে এবং কলেজে। যাই হোক, আজকে আমরা এই 6টা কারকের মধ্যে আমরা এই 4টা কারক পড়ার চেষ্টা করব: কর্তৃকারক, কর্মকারক, করণকারক এবং অধিকরণ কারক। আধুনিক বাংলা ব্যাকরণে সম্প্রদান কারক এবং হচ্ছে অপাদান কারক এই দুইটার কোনো স্থান নেই। একটা কোয়েশ্চন আসে চাকরির পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারককে বাদ দিতে চেয়েছিলেন? এটার উত্তর হচ্ছে যে সম্প্রদান কারক। সো সর্বপ্রথম আমরা পড়ার চেষ্টা করব কর্তৃকারক। যাই হোক, আমরা সর্বপ্রথম কর্তৃকারক এটি পড়ার চেষ্টা করব। যাই হোক, একটা উদাহরণ: আমি বই পড়ি। আমি বই পড়ি, এখানে কর্তৃকারকে কোনটি? কেউ একজন কমেন্ট করেন দেখি আপনারা এই সম্পর্কে, কারক সম্পর্কে কতটুকু ধারণা রাখেন। আমি বই পড়ি, এ বাক্যে আমি বই এবং পড়ি, এখানে পড়ি হচ্ছে ক্রিয়া। পড়ি হচ্ছে কি? ক্রিয়া। পড়ির সঙ্গে কিসের সম্পর্ক? বইয়ের সম্পর্ক আছে, আমার সম্পর্ক আছে। তো আমি বই পড়ি, এখানে এটা কোন কারক?
এখানে পড়ার সঙ্গে সম্পর্ক হচ্ছে আমি এবং বই, এই দুটোর। তো এখানে আমি একটা পদ, বই একটা পদ, পড়ি এটা আরেকটা পদ। সো কারক হচ্ছে যে ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত যে ব্যাপারটা এটা। সো আমি বই পড়ি, এটা কোন কারকের উদাহরণ? হচ্ছে কর্তৃকারকের একটা উদাহরণ। আমি বই পড়ি, এখানে আমি পড়ার যে কাজটা এটা কার দ্বারা সম্পাদিত হচ্ছে? আমি, অর্থাৎ আমার দ্বারা। সো যে, যা বা যারা কাজটি করছে, এই তিনটা কোয়েশ্চনের আনসার যেখান থেকে পাওয়া যায় এটাই হচ্ছে কর্তৃকারক। সো কে বই পড়ছে? আমি বই পড়ছি। সো এটা হচ্ছে কর্তৃকারকের একটি উদাহরণ। আর এই জিনিসটা আপনারা মনে রাখবেন, যে, যা বা যারা, এই তিনটা কোয়েশ্চন দিয়ে যেটার উত্তর পাওয়া যায় এটাই হচ্ছে কর্তৃকারকের উদাহরণ। যাই হোক, এবার আমরা দেখি কর্তৃকারকের। বোর্ডে আশা করি দেখা যাচ্ছে, বাক্যের কর্তাকেই বলা হয় কর্তৃকারক। সো আমরা যে, যা, এটা আপনারা আবার লিখে দিচ্ছি, যে, যা বা যারা দ্বারা যে প্রশ্নের উত্তর পাওয়া যায় এটাই হচ্ছে কর্তৃকারককে নির্দেশ করে। বাক্যের কর্তাকেই বলা হয় কর্তৃকারক। সো ক্রিয়া সম্পাদনের উপর ভিত্তি করে কর্তৃকারককে মোট 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 4 ভাগে। মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা এবং ব্যতিহার কর্তা। এবার কেউ একজন কি বলতে পারবেন মুখ্য কর্তা এটার সংজ্ঞা কি? কেউ বলতে পারবেন? একটু কমেন্ট করে জানান। প্রথম কিনা মুখ্য কর্তা কাকে বলে? যে কর্তা নিজেই কাজটা করতেছে, অর্থাৎ যে ক্রিয়াটা সম্পাদিত হচ্ছে ওটা নিজেই যে করতেছে তাকে বলা হয় মুখ্য কর্তা। যেমন ছেলেরা ক্রিকেট খেলছে, এখানে ক্রিকেট খেলার কাজটা কাদের দ্বারা সম্পাদিত হচ্ছে? ছেলেদের দ্বারা। এখানে যে কর্তা নিজেই কাজটি সম্পাদন করে এটাকে বলা হয় মুখ্য কর্তা। প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা, এই দুইটা জিনিস একসঙ্গে পড়ানোর জন্য একটি উদাহরণ দিচ্ছি, যে শিক্ষক ছাত্রদেরকে ব্যাকরণ পড়াচ্ছেন। শিক্ষক ছাত্রদেরকে ব্যাকরণ পড়াচ্ছেন। শিক্ষক ছাত্রদের। মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে ক্রিয়া সম্পাদন করে, যেমন ধরেন এখানে আপনাদেরকে আমি ব্যাকরণ পড়াচ্ছি, শিক্ষক, তাহলে এটা প্রযোজক কর্তা। এবং যাদের মাধ্যমে এই ক্রিয়া সম্পাদিত হচ্ছে অর্থাৎ ছাত্রদের, এটা হচ্ছে প্রযোজ্য কর্তা। এবার আসি ব্যতিহার কর্তার উদাহরণে। দুইটা কর্তা যখন একই ধরনের কাজে নিয়োজিত থাকে তখন তাদেরকে বলা হয় হচ্ছে ব্যতিহার কর্তা। যেমন রাজায় রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত, এই উদাহরণটা আপনারা শুনে থাকবেন। রাজায় রাজায় লড়াই অর্থাৎ দুইজন রাজা মিলে যুদ্ধ করতেছে, আর এখানে উলুখাগড়ার প্রাণান্ত, উলুখাগড়া মানে হচ্ছে যাদের মতামতের কোনো মূল্য নেই, আর প্রাণান্ত মানে তাদের প্রাণ উষ্ঠাগত হওয়ার অবস্থা। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন সময় রাজনৈতিক অবস্থার প্রেক্ষিত আপনারা এই ক্ষেত্রে বিবেচনা করতে পারেন। সো ক্রিয়া সম্পাদনের উপর ভিত্তি করে কয় প্রকার? মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা এবং ব্যতিহার কর্তা। আশা করি চারটা ক্লিয়ার হয়েছে। শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এক্ষেত্রে মা কি তাহলে মুখ্য কর্তা? আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করছেন, এটা আরেকটা বিখ্যাত উদাহরণ কারকের। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে মুখ্য কর্তা কোনটি? কমেন্ট করেন আপনারা, দেখি কে সঠিক উত্তর দিতে পারবেন। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।
এখানে চাঁদ দেখানোর কাজটা কে করতেছেন? মা করতেছেন। সো আর দেখতেছে কে? দেখার কাজটা কে করতেছে? শিশু। অর্থাৎ মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে মুখ্য কর্তা কোনটি কে বলতে পারবেন? কমেন্ট করেন একটু, দেখি আপনাদের কর্তৃকারক সম্পর্কে ধারণাটা। শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এক্ষেত্রে মা কি তাহলে মুখ্য কর্তা? এটা ঈশিতা রোজা প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, এটা মুখ্য কর্তা। যাই হোক, এবার আমরা কর্তৃকারক সম্পর্কে আরেকবার কর্তৃকারক সম্পর্কে সংক্ষেপে আবার জানার চেষ্টা করতেছি। যে বাক্যে ক্রিয়া সম্পাদন করে যে সেই হচ্ছে কর্তৃকারক, এটাই হচ্ছে কর্তৃকারক। আর এটার আরেকটা নাম হচ্ছে কর্তাকারক। কর্তৃকারককে কর্তাকারকও বলা হয়। আর ক্রিয়া সম্পাদনের উপর ভিত্তি করে এটাকে চার ভাগে ভাগ করা হয়: মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা এবং ব্যতিহার কর্তা। এবার আমরা আসি ডাক্তার ডাকো। এখানে ডাক্তার ডাকো, এটা কোন কারকের উদাহরণ কে বলতে পারবেন? তো কারকের দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে কর্মকারক পড়তে গিয়ে আমরা প্রথম যে উদাহরণটা দিতে যাচ্ছি এটা হচ্ছে ডাক্তার ডাকো। এখানে এটা ডাক্তার কি নিজেই নিজেকে ডাকবে? হয়তো কোনো পেশেন্ট অর্থাৎ কোনো রোগী বা রোগীর পরিচিত কেউ অথবা অন্য যে কেউ ডাকতে পারে, রহিম, করিম, সকিনা, লাইলি, যে কেউ ডাকতে পারে। ডাক্তার ডাকো, এখানে ডাক্তার নিজেই নিজেকে ডাকতে পারবে না, অন্য কেউ ডাক্তারকে ডাকবে। সো যাকে আশ্রয় করে বা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন হয় তাকে বলা হয় হচ্ছে কর্মকারক। সো ডাক্তার ডাকো, এখানে ডাক্তার নিজেই নিজেকে ডাকতে পারবে না, সো এটা হবে কর্মকারক। কর্মকারকের সংজ্ঞা দেয়া যায় হচ্ছে যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলা হয় কর্মকারক। কর্মকারককে কয় ভাগে ভাগ করা যায় কেউ বলতে পারবেন? যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে এটাকেই বলা হয় কর্মকারক। এখানে ডাক্তার ডাকো, ডাক্তার যেহেতু নিজেই নিজেকে ডাকতে পারবে না সেহেতু এটা হচ্ছে কর্মকারকের উদাহরণ। পুলিশ ডাকো বা যেটাই হোক কাজী ডাকো, এখানে এগুলো হচ্ছে কর্মকারকের, অর্থাৎ কর্তা যাদেরকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাদেরকেই বলা হয় কর্মকারক। এখানে একটা উদাহরণ লিখছি, বাবা আমাকে একটি বই কিনে দিলেন। এখানে বাবা এবং হচ্ছে বই, এই দুইটা কর্মকারকের উদাহরণ। আপনাদেরকে দুঃখিত, কর্মকারকের যদি শ্রেণী বিভাগ করা হয় এটা হচ্ছে মুখ্য কর্ম এবং গৌণ কর্ম, এই দুইটা ভাগে ভাগ করা হয়। এখানে মুখ্য কর্ম কোনটি এবং গৌণ কর্ম কোনটি কে বলতে পারবেন? বলেন তো, কেউ একজন কমেন্ট করেন। বইটা হচ্ছে এখানে মুখ্য কর্ম এবং আমাকে হচ্ছে গৌণ কর্ম। সো আশা করি বুঝতে পেরেছেন। এখানে কি কিনে দিলেন? বই কিনে দিলেন। সো বই হবে এখানে মুখ্য কর্ম আর আমাকে এটা হবে গৌণ কর্ম। সো বাবা আমাকে একটি বই কিনে দিলেন, এখানে মুখ্য কর্ম হচ্ছে বই এবং বাবা কাকে দিলেন? আমাকে দিলেন, এখানে আমাকে এটা হচ্ছে গৌণ কর্মের উদাহরণ। আমি ভাত খাই, এখানে ভাত খাওয়ার কাজটা কে করতেছে? আমি করতেছি। ভাত খাওয়ার কাজটা কে করতেছে? আমি করতেছি। খাওয়ার সঙ্গে সম্পর্কিত হচ্ছে ভাত এবং আমার। সো এখানে আমি আমি এটা কি কারক হবে? কর্তৃকারক হবে। এবং ভাত কি হবে? খাওয়ার সঙ্গে সম্পর্কিত, কি খাচ্ছি, এটা হবে কর্ম। এবার আসি করণ কারকে। যেহেতু ভাত আমরা কি দিয়ে, হয়তো হাত দিয়ে বা কেউ কেউ চামচ দিয়ে ভাত খাইতে পারেন। সো হাত দিয়ে ভাত খাই। সো এই হাত, আমি হাত দিয়ে ভাত খাই। সো এখানে এটা হচ্ছে ক্রিয়া, যেটা খাওয়ার কাজটা করতেছি যেটা আমরা,
ওইটার জন্য যে উপকরণ বা যন্ত্রের প্রয়োজন বা সহায়ক প্রয়োজন এটাকে বলা হয় করণ কারক। এটাকে কি বলা হয়? করণ কারক। এবার আসি অধিকরণ কারকে। আমি ভাত কখন খাই? সকালে খেতে পারি, দুপুরে খেতে পারি, রাতে খেতে পারি। সো যে ক্রিয়া সংগঠনের যে সময়টা, ওই সময়টা হচ্ছে অধিকরণ কারক। যাই হোক, করণ এবং অধিকরণ একসঙ্গে পড়ানোর চেষ্টা, একটার পর একটা পড়ানোর চেষ্টা করছি। প্রথমে হচ্ছে করণ কারক। করণ কারক খুব সহজ। এটা হচ্ছে ক্রিয়ার করণ কারক হচ্ছে যে ক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য যে যন্ত্র সহায়ক বা উপকরণ প্রয়োজন। যেমন ছেলেরা বল নিয়ে খেলছে, এখানে বল এটা হচ্ছে উপকরণ, সো এটা হবে করণ কারক। এবার আমরা শিখব হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক ক্রিয়া সংগঠনের আধার বা সময়কে বলা হয় হচ্ছে অধিকরণ কারক। এটা কিন্তু আধার না, আধার। আধার মানে হচ্ছে স্থান বা জায়গা, আর সময়, সময় ক্রিয়া সংগঠনের সময় বা আধার, এটাকে বলা হয় হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারকের প্রকারভেদটা, অধিকরণ কারক কত প্রকার কেউ বলতে পারবেন? কমেন্ট করেন তো একটু, অধিকরণ কারকটা কত প্রকার? আচ্ছা, অধিকরণ কারকটা, অধিকরণ কারক হচ্ছে 3 প্রকার। প্রথমটা হচ্ছে কালাধিকরণ, দ্বিতীয়টা হচ্ছে আধারাধিকরণ এবং তৃতীয়টা হচ্ছে ভাবাধিকরণ। সো কালাধিকরণ, কাল মানে আমরা সবাই জানি সময়কে ইন্ডিকেট করা হয়। সো বসন্তে ফুল ফুটে, সো বসন্তকাল, এটা একটা সময়ের কথা উল্লেখ করা হয়েছে, সো এটা হবে কালাধিকরণ। 2 নাম্বার হচ্ছে আধারাধিকরণ। এই আধারাধিকরণকে আবার 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 3 ভাগে। এক হচ্ছে ঐকদেশিক, 2 অভিব্যাপক, 3 বৈষয়িক। ঐকদেশিক আধারাধিকরণ, যেমন পুকুরে মাছ আছে, পুকুরের পুরাটা জায়গা জুড়ে বা পুকুরের সব জায়গায় মাছ থাকে না, পুকুরের একটা নির্দিষ্ট অংশে মাছ থাকে। সো এটা হচ্ছে ঐকদেশিক আধারাধিকরণ। বনে বাঘ থাকে, বনের সব জায়গায় বাঘ থাকে না, একটা নির্দিষ্ট জায়গায় বাঘ থাকে, সো এটা হচ্ছে ঐকদেশিক আধারাধিকরণের উদাহরণ। আরেকটা উদাহরণ দেওয়া যায়, যেমন আকাশে চাঁদ উঠেছে, এখানে আকাশের একটা নির্দিষ্ট জায়গার মধ্যে চাঁদ থাকে, সো এগুলা হচ্ছে ঐকদেশিক আধারাধিকরণ। 2 নাম্বার হচ্ছে অভিব্যাপক, অভিব্যাপক আধারাধিকরণ। সো এটা হচ্ছে যেমন নদীতে পানি আছে, সো নদীর পুরা জায়গা জুড়েই পানি থাকে, সো এটা হবে অভিব্যাপক আধারাধিকরণ। আর বৈষয়িক আধারাধিকরণ হচ্ছে যে কেউ যদি কোনো বিষয়ে কোনো দক্ষ থাকে, যেমন সে অঙ্কে খুব ভালো, সো বৈষয়িক আধারাধিকরণ হচ্ছে কোনো বিষয়ে যদি কারো দক্ষতা থাকে তাহলে ওইটাকে বলা হয় বৈষয়িক আধারাধিকরণ। আর ভাবাধিকরণের সংজ্ঞা হচ্ছে কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনো ভাবের যদি প্রকাশ করে তাহলে এটাকে বলা হয় ভাবাধিকরণ। যেমন কান্নায় সুখ দূরীভূত হয় বা সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। সো আশা করি অধিকরণ কারকের এই 3টা প্রকারভেদ আপনারা উদাহরণ সহ বুঝতে পেরেছেন। অধিকরণ কারকটা সবার ক্লিয়ার কিনা? ক্রিয়া সংগঠনের আধার বা স্থান বা সময়কে বলা হয় অধিকরণ কারক। সময়, যেমন বসন্তে ফুল ফুটে, এটা হচ্ছে সময়, বসন্তকালকে ইন্ডিকেট করে। বা আধার, যেমন বনে বাঘ থাকে বা আকাশে চাঁদ উঠেছে, এগুলা। আর বৈষয়িক আধারাধিকরণ, যেটা কেউ যদি কোনো বিষয়ে, কারো যদি কোনো দক্ষতা থাকে তাহলে ওইটাকে বলা হয় বৈষয়িক আধারাধিকরণ। কারকের ক্লাসটা এবার সংক্ষিপ্তভাবে সামারি করার চেষ্টা করব। কারক শব্দটির বিশ্লেষণ আমি লিখেছিলাম, বোর্ডে দেখেছিলেন ক্রি যোগ নক, এটা একটা প্রত্যয় সাধিত শব্দ।
স্পেসিফিক করে বললে কৃত প্রত্যয় সাধিত শব্দ, ক্রি যুগ নক, ক্রি মানে হচ্ছে ক্রিয়া, নক মানে হচ্ছে সম্পর্ক, অর্থাৎ ক্রিয়ার সাথে সম্পর্কিত যে পদ ওইটা কি বলা হয় কারক। কারককে মূলত আমরা ছোটবেলায় যেরকম পড়ে এসেছি 6 প্রকার, অর্থাৎ কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক এবং সম্প্রদানকারক। কিন্তু আধুনিক বাংলা ব্যাকরণে ডক্টর সুকুমার সেন তার মতে কারক হচ্ছে মূলত 4 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক এবং হচ্ছে অধিকরণকারক। রবীন্দ্রনাথ ঠাকুর সম্প্রদানকারক বাদ দিতে চেয়েছিলেন, এটা একটা এমসিকিউ যেটা চাকরির পরীক্ষায় এসেছিল। এবার কারকের ক্লাসটা সামারি করতে গেলে, কর্তৃকারক কাজটা যে করে, যার দ্বারা সম্পাদিত হয় ওটাই হচ্ছে কর্তৃকারক, আর যাকে আশ্রয় করে ওই কাজটা সম্পাদিত হয় তাকে বলা হয় হচ্ছে কর্মকারক। যেমন ধরেন উদাহরণ আমি আবারও লেখার চেষ্টা করতেছি, আমি ভাত খাই। এখানে ভাত খাওয়ার কাজটা কার দ্বারা হচ্ছে? খাই একটা ক্রিয়া, এই ক্রিয়ার কাজটা কে করতেছে? আমি করতেছি, সো এটা হবে কর্তৃকারকের উদাহরণ। ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো। এখানে ডাক্তার যেহেতু নিজেই নিজেকে ডাকতে পারে না, কেউ একজন ডাক্তারকে ডাকতে হবে, সেহেতু এটা হবে কর্মকারক এর উদাহরণ। কর্মকারক হচ্ছে যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়, ওটাই হচ্ছে কর্মকারক। তারপরে হচ্ছে করণকারক, যেমন আমি হাত দিয়ে ভাত খাই। ক্রিয়া সংগঠনের যে উপকরণ বা যন্ত্র বা সহায়ক ওটা হচ্ছে করণকারক। হাত দিয়ে ভাত খাই, এখানে হাত, যেহেতু ভাত খাওয়ার কাজটা কি দিয়ে হচ্ছে? হাত দিয়ে হচ্ছে। ভাত যেহেতু নিজে নিজেই মুখে ঢুকে যাবে না, হয় চামচ দিয়ে অথবা হাত দিয়ে খেতে হবে, তাহলে এটা হচ্ছে ক্রিয়া সংগঠনের যে উপকরণ, এটাকে বলা হয় করণকারক। আর অধিকরণকারক হচ্ছে আমি ভাত খাই। কখন খাই? সকালে, দুপুরে, রাতে। আমরা সাধারণত 3 বেলা খাই, সো সকালে হতে পারে, এটা একটা সময়ের উল্লেখ করা হয়েছে, সো এটা হচ্ছে অধিকরণকারক। আবার আমি কোথায় বসে ভাত খাই? টেবিলে বসে ভাত খাই, বা হচ্ছে যারা মাছ ধরতে সমুদ্রে যায় তারা হয়তো হোটেলে এসে খায় না, তারা সমুদ্রের মধ্যেই খায়, সো ওইটা হচ্ছে আধার বা স্থান। কোথায় খাই? টেবিলে বসে খেতে পারি বা অন্য কোথাও বসে খেতে পারি, সো এটা হচ্ছে আধার বা স্থান, সো ওটা হচ্ছে অধিকরণকারক। আর সকালে, রাতে বা দুপুরে যে সময় খায় ওটাকে বলা, ওটা হচ্ছে অধিকরণকারকের উদাহরণ। ক্রিয়া সংগঠনের স্থান বা আধারকে বলা হয় অধিকরণকারক। সময়ের উল্লেখ করা যায় ক্ষেত্রে। সো কারক সম্পর্কে কারো কোনো কোয়েশন থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, আমরা আজকে কারকটা বোঝার চেষ্টা করলাম। কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে পরবর্তীতে সম্প্রদান এবং অপাদান কারক এই দুইটা পড়ানো হয় না, কারণ হচ্ছে আধুনিক বাংলা ব্যাকরণে কারক মূলত 4 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক এবং অধিকরণকারক। ডক্টর সুকুমার সেনের মতে কারক এই 4 প্রকারই, বা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কারকের সংজ্ঞাটা হচ্ছে ক্রিয়ার সহিত যার সম্পর্ক আছে তাকেই বলা হয় কারক। সো কারক বুঝতে হলে আপনাদেরকে সর্বপ্রথম দেখতে হবে ক্রিয়ার সঙ্গে বা ক্রিয়ার সঙ্গে কোনটি সম্পর্কিত ওইটি। সো আজকের ক্লাসটা কেমন লেগেছে সবাই জানাবেন, এবং সবার প্রতি রিকোয়েস্ট থাকবে ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার। যিনি সবচেয়ে বেশি শেয়ার করবেন তার জন্য থাকবে জব জার্নির পক্ষ থেকে 2024 সালের সকল চাকরির পরীক্ষার পিডিএফ এর সলিউশন। সো ক্লাসটি কেমন লেগেছে সবাই জানাবেন। পরবর্তীতে যারা রেকর্ডেড লাইভটি দেখবেন বা ক্লাসটি করবেন কেমন লেগেছে সবাই জানাবেন এবং ক্লাসটি শেয়ার করবেন। দিস ইজ আবু বকর সিদ্দিক মুসা সাইনিং আউট। আসসালামু আলাইকুম।